আসসালামু আলাইকুম। সমাজবিজ্ঞান একাদশ শ্রেণী অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি নুরমহল বেগম, প্রভাষক, সমাজবিজ্ঞান, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৮০০০, নারায়ণগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুরুতে কিছু কথা। তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা তোমরা দিয়েছো 50 নম্বরে। তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু কথা আর কি। তোমরা 50 নম্বরের প্রথম সেমিস্টার একটা পরীক্ষা দিয়েছো। তোমাদের সামনে ফেব্রুয়ারির শেষ দিকে 2 পত্রের পরীক্ষা দিতে হবে। সেই 2 পত্রের পরীক্ষা 100 নম্বরের হবে। কাজেই তোমরা ইতিমধ্যে একটা সিলেবাস তোমরা পেয়েছো। আমি আবার সিলেবাস নিয়ে কিছু কথা বলার জন্য মূলত আমার প্রথমে সময়টা নেওয়া আর কি। আর সিলেবাসটা যেহেতু তোমাদের 100 নম্বরের করা হয়েছে, কাজেই 2 পত্র থেকে 100 নম্বরের প্রশ্ন করা হবে। তোমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আর সিলেবাসটা আমি বলে দিচ্ছি। প্রথম পত্র থেকে তোমাদের নেওয়া হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম অধ্যায়। আমি আবার বলছি, তোমাদের প্রথম পত্র থেকে নেওয়া হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম অধ্যায়। আর তোমাদের দ্বিতীয় পত্র থেকে নেওয়া হয়েছে প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায়। আমরা পড়ছি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় আমরা পড়ছি। আরেকটা অধ্যায় আছে দ্বিতীয় পত্রের, তবে দ্বিতীয় পত্রের অধ্যায় চতুর্থ অধ্যায়টা বেশ বড়। তোমাদের বাংলাদেশি নৃগোষ্ঠীর জীবনধারা, সেখানে 8টা নৃগোষ্ঠীর উপর ধারণা দেওয়া হয়েছে। আমি 2টা নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করেছি। আমাদের ক্লাসের সময় সীমা খুবই কম, 30 মিনিট। এখানে আমি একটা করে এক একদিন পড়িয়েছি। তবে আজকে আমি পড়ব দ্বিতীয় পত্র থেকেই 2টা নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করব। বাকি যে নৃগোষ্ঠীগুলো থাকবে তোমরা বই পড়ে নিজেরা বোঝার চেষ্টা করবে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তবে আমি ক্লাস নিচ্ছি, তোমাদের কোনো প্রকার সারা শব্দ আমি পাই না, বড়জোর আসসালামু আলাইকুম ম্যাম এতটুকু শব্দই আমি পাই। আমি যেহেতু সালাম দেই, আমি আশা করব তোমরা সালামের উত্তরটা দেবে, ওয়ালাইকুম আসসালাম বলবে। কাজে আর তোমাদের কি সমস্যা, তোমরা আমার পড়া বুঝতে পারছো কিনা, আমি বোঝাতে পারছি কিনা, সে ধরনের কোনো সমস্যা নিয়ে তোমরা কখনোই আমার সাথে শেয়ার করো না। আমি আশা করব তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে। আর যেহেতু সময় ফেব্রুয়ারিতে নেওয়া হবে পরীক্ষা, তোমাদের প্রথম পত্র আমাকে ইতিমধ্যে শেষ করতে হবে। আর এই বিষয়টা তোমরা নিজেরা বই পড়ে পড়তে পারো। আজকে আমি 2টা নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করব। এর উদ্দেশ্য হচ্ছে মূলত যে নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করা হচ্ছে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সৃজনশীল বলো, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং বহুনির্বাচনী প্রশ্ন মূলত এই নৃগোষ্ঠীর মধ্যে থেকে বেশি প্রশ্ন আসে। সেজন্যই আমি এগুলো পড়িয়ে দিচ্ছি। আজকেও আমরা পড়ব। আমি পড়ব বলছি এই জন্য যে আমি তোমাদের সরাসরি যদিও ক্লাস নিচ্ছি, তোমাদের কাছ থেকে আমি সরাসরি কোনো প্রকার সাড়া পাই না। সেজন্য এককভাবে আমাকে পড়তে হয়। তোমরা বুঝো কিনা সেটা আমাকে জানাও না, আশা করি তোমরা সেটা জানাবে। তাহলে চলো, আমাদের সিলেবাস সম্পর্কে জানা হয়ে গেছে, এবার আমরা পাঠে যাই। আজকের পাঠ হচ্ছে বাংলাদেশ সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়, বাংলাদেশি নৃগোষ্ঠীর জীবনধারা। সেখানে আজকে আমরা পড়ব সাঁওতাল এবং মণিপুরী। সাঁওতাল এবং মণিপুরী।
আমরা চাকমা গারো পড়েছি, প্রত্যেকটা নৃগোষ্ঠীর যেটা আমাদের জানা দরকার, বাসস্থান, তারপরে তাদের জনসংখ্যা, তাদের দৈহিক নৃগোষ্ঠীগত পরিচয়, উদ্দীপকগুলোতে মূলত অনেক সময় দিয়ে দেয়, দৈহিক নৃগোষ্ঠীগত পরিচয়টা দিয়ে দেয়, অনেক সময় তাদের খাদ্যাভ্যাসটা তুলে দেয়, অনেক সময় এদের অন্ত্যেষ্টিক্রিয়াটা তুলে দিয়ে প্রশ্ন থাকে উক্ত নৃগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে ব্যাখ্যা করো, বা উক্ত নৃগোষ্ঠীর সম্পর্কে জীবনধারা সম্পর্কে ধারণা দাও। তাদের কিংবা প্রশ্ন থাকে উক্ত নৃগোষ্ঠীর অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কি জানো, বিশ্লেষণ করো। এ ধরনের প্রশ্ন আসে। কাজে আমাদের প্রত্যেকটা নৃগোষ্ঠীর আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, বাসস্থান, জনসংখ্যা, তাদের নৃগোষ্ঠীগত পরিচয়, ধর্ম, তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবা, কারণ এগুলোই মূলত উদ্দীপক হিসেবে আসে। আবার অনেক সময় আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে এরকম যে চাকমাদের নৃগোষ্ঠীগত পরিচয় দাও, বা গারোদের নৃগোষ্ঠীগত পরিচয় দাও, কিংবা চাকমাদের অন্ত্যেষ্টিক্রিয়ার বর্ণনা করো, কিংবা মণিপুরীদের উৎসব সম্পর্কে ধারণা দাও, মণিপুরীদের খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা দাও। এ ধরনের প্রশ্নগুলো আসে, তোমরা সেজন্য এগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে। যেহেতু অনেকগুলো নৃগোষ্ঠী সম্পর্কে ধারণা আছে, প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা মন্তব্য হচ্ছে ম্যাডাম অনেকগুলো নৃগোষ্ঠী, সবগুলো পড়ে একসাথে গুলায় ফেলি, এভাবে একটা কথা সব স্টুডেন্টই বলে। কাজে তোমরা যদি মনোযোগী না হও সব গুলাই ফেলবা। কাজে তোমরা মনোযোগী হও। আর আমি খুব শর্ট করে নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এবং খুব সহজে উত্তর দিতে পারো, প্রশ্নগুলা তোমরা ধারণা নিতে পারো। সারসংক্ষেপটা আমি মূলত আমার লেকচারে তুলে ধরছি। আচ্ছা, আজকে আর কথা নয়, আমরা পাঠে যাব। আমরা আজকে দুটা নৃগোষ্ঠী সম্পর্কে আলোচনা করব। দুটা নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতাল এবং মণিপুরী। আমি যখন বাসস্থান নিয়ে আলোচনা করব, আমি দুইটার বাসস্থানই আলোচনা করবো একসাথে। তাহলে আসো আমরা জানি সাঁওতালদের বাসস্থান। সাঁওতালরা কোথায় বাস করে? বাসস্থান সাঁওতাল এবং মণিপুরী। সাঁওতালরা মূলত বাস করে, তোমরা আমার লেকচারটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, কারণ অনেক সময় ভুল করতে পারো যে মণিপুরীদের কথা বলছে কিনা সাঁওতালদের কথা বলছে কিনা, যেহেতু দুটো আমি একসাথে নিয়েছি। সাঁওতালরা কোথায় বাস করে? সাঁওতালদের বাসস্থান কোথায়? সাঁওতালরা মূলত বাংলাদেশের উত্তরাঞ্চল জেলাগুলোতে বেশি বাস করে, যেমন রাজশাহী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও সমস্ত এলাকাতে বেশি বাস করে। তবে বৃহত্তর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে কিছু কিছু সাঁওতালরা বাস করে। সিলেটের চা বাগান অঞ্চলে কিছু কিছু সাঁওতাল বাস করে। তাহলে মণিপুরীদের বাসস্থান হচ্ছে সিলেট অঞ্চলে। বেশিরভাগ মণিপুরী সিলেট অঞ্চলে বাস করে। সিলেটের তামাবিল, মৌলভীবাজার ভানুগাছ, হবিগঞ্জের আসামপাড়ায় মণিপুরীরা বসবাস করে। তবে ঢাকার তেজগাঁ, মিরপুর, বৃহত্তর ময়মনসিংহ এবং কুমিল্লা জেলাতে কিছু কিছু মণিপুরী বসবাস করে। তাহলে বাসস্থানের জেলাগুলো সম্পর্কে ধারণা গেল যে সাঁওতালরা বাস করে রাজশাহী, দিনাজপুর, নাটোর, গাইবান্ধা, পাবনা, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড় ও সমস্ত জেলায়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে। আর মণিপুরীরা বাস করে সিলেটের তামাবিল অঞ্চল, মৌলভীবাজার ভানুগাছ আর হবিগঞ্জে আসামপাড়ায় বেশি বাস করে। তবে ঢাকার তেজগাঁ, মিরপুর এবং বৃহত্তর ময়মনসিংহ, সেই সাথে আছে কুমিল্লার কিছু অংশে এরা বসবাস করে। তাহলে আমরা বাসস্থানটা চলে গেল, আমরা বাসস্থান সম্পর্কে আমরা জানলাম। এবার আসো বাসস্থান গেল, এবার আসে আমরা এর জনসংখ্যা। সাঁওতাল এবং মণিপুরীদের জনসংখ্যা। আমরা সাঁওতালদের বাসস্থান জানলাম যে সমস্ত এলাকায়, তার মধ্যে সাঁওতালদের জনসংখ্যাটা জানি। 2011 সালে আদমশুমারি অনুযায়ী সাঁওতালদের জনসংখ্যা গণনা করা হয়েছিল এদেশে, যে
1,47,112 জন সাঁওতালি এদেশে বসবাস করে এবং কিছু কিছু সাঁওতালি সিলেটের চা বাগান অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করছে। আচ্ছা, এটা হচ্ছে সাঁওতাল। আর মণিপুরীদের জনসংখ্যা 2011 সালে ধরা হয়েছে 24,695 জন। 24,695 জন। 2011 সালে আদমশুমারিতে সাঁওতালের সংখ্যা ছিল 1,47,112 জন। আর মণিপুরীদের জনসংখ্যা ধরা হয়েছিল 11 সালে 24,695 জন। 1,47,000 জনসংখ্যা 1,47,112 জন। আর এটা ধরা হয়েছিল 24,695 জন। তবে মণিপুরীরা ভারতের মণিপুর অঞ্চলে 7 লক্ষেরও বেশি মণিপুরী বসবাস করে। মণিপুরীটা ভারতের মণিপুর রাজ্যে 7 লক্ষেরও বেশি মণিপুরীরা বাস করে, মণিপুর জনগোষ্ঠী আছে। এবার তাহলে আমরা জানি বাসস্থান গেল, জনসংখ্যা গেল। এদের নরগোষ্ঠীগত পরিচয়। নরগোষ্ঠীগত পরিচয়, সাঁওতালদের নরগোষ্ঠী কি এবং মণিপুরীরা নরগোষ্ঠীগত পরিচয়। সাঁওতালদের নরগোষ্ঠীদের মধ্যে তারা হচ্ছে, নৃবিজ্ঞানীদের মধ্যে সাঁওতালরা হচ্ছে অস্ট্রেলিয়ার নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এরা জনগোষ্ঠীর আওতাধীন। এরা অনেক আগে থেকে, আর্যদের আসার আগে থেকে এই দেশে, অস্ট্রেলিয়া থেকে এই দেশে এসে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতে থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে এরা অনেক আগে থেকে, আর্যদের আগে থেকে এই উপমহাদেশে এরা আসে এবং ছড়িয়ে ছিটিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকে বলে এরা বেশ প্রাচীন বা আদি জনগোষ্ঠী। এমনকি এদের নৃগোষ্ঠীগত ধারণা বলতে, এরা যেহেতু আদি অস্ট্রেলিয়ার নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত, তাদের দৈহিক গঠনটা হচ্ছে, তাদের উচ্চতা মাঝারি ধরনের এবং দ্রাবিড় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়াতে এদের গায়ের রং কালো, এদের মুখ গহ্বরটা বড়, নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু, চোখ ছোট এরকম। তাহলে এদের চুলগুলো কুকড়ানো কালো। এদের উচ্চতাটা হচ্ছে মাঝারি ধরনের। আর মণিপুরীদের অবস্থাটা হচ্ছে মঙ্গোলয়েড নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এরা হচ্ছে অস্ট্রেলিয়ার আর এরা হচ্ছে মঙ্গোলয়েড। এদের উচ্চতা মাঝারি ধরনের, এরা শ্যামলা ফর্সা উভয় ধরনের হয়ে থাকে। এদের মুখ গোলাকার, নাক চ্যাপ্টা, ছোট পুরু এবং চোখ ছোট। এদের পায়ের গোড়ালি বেশ চওড়া। এদের দাড়িগুফ, পুরুষদের দাড়িগুফ খুবই কম, দাড়িগুফের প্রাচুর্য বলতে নেই বলে চলে। এদের কি বলছে, পায়ের গোড়ালিটা বেশ চড়া হয়ে থাকে এবং এরা খুব সুঠাম দেহের অধিকারী। আচ্ছা, এবারে আসো, নরগোষ্ঠীগত পরিচয় গেল। এবার আসো আমরা জানি সাঁওতালদের বা মণিপুরীদের ভাষা। সাঁওতালদের নিজস্ব ভাষা আছে। তারা অস্ট্রো এশীয় ভাষা গ্রুপের অন্তর্ভুক্ত। তাদের নিজস্ব ভাষা আছে, তারা অস্ট্রো এশীয় অন্তর্ভুক্ত ভাষা গ্রুপের অন্তর্ভুক্ত। তবে এদের ভাষা থাকলেও এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। এটা কাদের?
সাঁওতালদের সাঁওতালদের ভাষা, নিজস্ব ভাষা থাকলেও এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। তবে এরা বেশিরভাগ বাংলাতে যেটা আছে, এরা বাংলাতে বেশি কথা বলে। এমনকি তাদের উৎসব অনুষ্ঠানে যে সঙ্গীতগুলো পরিবেশন করে সেটা এরা বাংলাতেই পরিবেশন করে। আর মণিপুরীরা গোত্রভিত্তিক ভাষা আছে। মণিপুরীরা দুটি গোত্রে বিভক্ত। দুটি গোত্রের মধ্যে হচ্ছে বিষ্ণুপ্রিয়া গোত্র একটা, আরটা হচ্ছে মৈতৈ গোত্র। একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, একটা হচ্ছে মৈতৈ। এই দুটি গোত্রে এরা বিভক্ত। এদের ভাষাটাও এই দুই গোত্রে বিভক্ত। বিষ্ণুপ্রিয়া ভাষার মণিপুরী এবং মৈতৈ ভাষার মণিপুরী। বিষ্ণুপ্রিয়া ভাষার যে ভাষাটা সেটা হচ্ছে আবার অসমিয়া, উড়িয়া এবং বাংলা ধাঁচে গঠিত। তাই ওই ভাষাটাকে বলা হয় বিষ্ণু মঠার। বিষ্ণুপ্রিয়া ভাষাটা অসমিয়া, উড়িয়া এবং বাংলা ধাঁচে গঠিত হওয়াতে ওই ভাষাটাকে বলা হয় বিষ্ণু মঠার। বিষ্ণু মঠার। বিষ্ণুপ্রিয়া ভাষার গোষ্ঠীর লোকদেরকে বলা হয় বিষ্ণু মঠার। আর মৈতৈ ভাষাটা হচ্ছে অনেকটা ব্রাহ্মীয় ভাষার অন্তর্ভুক্ত, যেটাকে বলা হয় ব্রাহ্মীয় ভাষার অন্তর্ভুক্ত ভাষার মতো। এই ভাষাটাকে বলা হয় মৈতৈ লোনকে। এটাকে বলা হয় মৈতৈ লোনকে। কি বলছি, সাঁওতালদের ভাষাটা নিজস্ব ভাষা থাকলে এদের বর্ণমালা নেই। এদের অস্ট্রো এশীয় গ্রুপের ভাষার অন্তর্ভুক্ত। তাদের নিজস্ব বর্ণমালা না থাকাতে এরা বাংলা ভাষাতেই কথা বলে। এমনকি তাদের যে আচার উৎসবাদিতে যে সঙ্গীত টঙ্গীত পরিচালনা করা হয় সেগুলো তারা মূলত বাংলা ভাষাতেই ব্যবহার করে থাকে। আর মণিপুরীরা এরা দুটি গোত্রে বিভক্ত। একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার মতো, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, একটা হচ্ছে মৈতৈ মণিপুরী। এখন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাদেরকে বলা হয় বিষ্ণুপ্রিয়া ভাষী মণিপুরী এবং মৈতৈ ভাষী মণিপুরী। বিষ্ণুপ্রিয়া ভাষাটা হচ্ছে অসমিয়া, উড়িয়া এবং বাংলা ধাঁচে গঠিত এবং এই ভাষাটাকে বলা হয় বিষ্ণু মঠার। আর মৈতৈ ভাষাটাকে বলা হয় তারা ব্রাহ্মীয় ভাষার অন্তর্ভুক্ত ভাষার মতো, যেটাকে বলা হয় মৈতৈ লোনকে। এগুলো অবশ্য তোমাদের শর্ট কোশ্চেনে আসবে যে মণিপুরীরা কয়টি গোত্রে বিভক্ত। মণিপুরীরা অবশ্যই দুটি গোত্রে বিভক্ত। তাদের ভাষাটাও দুটি ভাষায় প্রচলিত, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, একটা হচ্ছে মৈতৈ। তোমরা অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবা। বিষ্ণুপ্রিয়াটা অসমিয়া, উড়িয়া এবং বাংলা ধাঁচে গঠিত হওয়াতে এই ভাষাটাকে বলা হয় বিষ্ণু মঠার। আর হচ্ছে মৈতৈটা হচ্ছে ব্রাহ্মীয় ভাষার মতো, যেটাকে বলা হয় মৈতৈ লোনকে। আশা করি তোমরা ভাষা সম্পর্কে আর কোনো ঝামেলা থাকবে না। এবার আসো তাদের ধর্ম সম্পর্কে। সাঁওতালরা দুটি ধর্মের অনুসারী। ধর্ম সম্পর্কে যদি জানি তাহলে সাঁওতালটা হচ্ছে দুটি ধর্মের অনুসারী। একটা হচ্ছে সনাতন হিন্দু ধর্ম, আর একটা হচ্ছে খ্রিস্ট ধর্ম। তারা দুটি ধর্মে পালন করে থাকে। এদের মধ্যে হিন্দু ধর্মের যারা আছে তারা কিছু দেবদেবীতে বিশ্বাস করে। এরা ব্রহ্মাণ্ড সৃষ্টিকারী যিনি আছেন ওনারা বলে থাকে যে ঠাকুর জিংরা, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছে, সাঁওতালদের বিশ্বাস করে ঠাকুর জিংরা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। আর এদের মধ্যে খুব জাগ্রত দেবতা আছে যাকে উপাসনা করলে তাদের সকল বালা মুসিবত মনোবাঞ্ছা পূরণ করা হয়, সেটা হচ্ছে মারাং বুড়ো।
অনেক সময় উদ্দীপকগুলোতে দিয়ে দেয় যে উত্তরাঞ্চলে বসবাস করে নৃগোষ্ঠী যারা মারাং বুড়ো পূজা করে থাকে। এখন তোমরা যদি এই দেবতার নাম না জানো তাহলে তোমরা এটা ধরবা কি করে যে এটা কোন নৃগোষ্ঠী সম্পর্কে বলা হচ্ছে। তখন অবশ্যই তোমরা যদি জানো যে দেবতাদের নাম যে জিংরা, ঠাকুর জিংরা, মারাং বুড়ো, এগুলো আসলে সাঁওতাল নৃগোষ্ঠীর দেবতা, তখন তোমরা সাঁওতালদের জীবন জীবিকা সম্পর্কে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবা। তাই আমাদের জানা দরকার যে সাঁওতালরা ধর্ম হচ্ছে দুই ধরনের ধর্ম এদের মধ্যে প্রচলিত। একটা হচ্ছে কি সনাতনী হিন্দু ধর্ম, আর একটা হচ্ছে এরা খ্রিস্ট ধর্ম। দুটো ধর্ম এরা পালন করে থাকে, দুই ধর্মেরই আচার অনুষ্ঠান এরা পালন করে থাকে। আর মণিপুরীরা হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী। মণিপুরীরা হিন্দু ধর্মের অনুসারী, সোজা কথা। আর এবার আসো এরা হিন্দু ধর্মের অনুসারী হওয়াতে হিন্দু ধর্মের যা আচার অনুষ্ঠান আছে পূজা অর্চনা করার জন্য যে যে পুরোহিত, ব্রাহ্মণ পুরোহিত নিয়োগ করে থাকেন, এমনকি এরা পুরুষ মহিলা সবাই মিলে একত্রে পূজা পার্বণে অংশগ্রহণ করে থাকে। এরা কি করে ব্রাহ্মণ পুরোহিত নিয়োগ করে থাকে হিন্দু ধর্ম অনুসারী হওয়াতে। এবার আসো পরিবার, বিবাহ এবং পরিবার ব্যবস্থা সম্পর্কে একটু আলোচনা করি। বিবাহ এবং পরিবার ব্যবস্থা। সাঁওতাল এবং মণিপুরী এই এখানে একটা অংশে খুবই মিল আছে। দুই নৃগোষ্ঠী বহির্বিবাহ রীতি মেনে চলে, তাদের নিজ গোত্রের মধ্যে বিবাহটা নিষিদ্ধ। এখানে সাঁওতাল এবং মণিপুরী দুটোই কি করে বহির্বিবাহ রীতিটা মেনে চলে, নিজ গোত্রের মধ্যে বিবাহ নিষিদ্ধ। তবে সাঁওতালদের মধ্যে কি আছে, এরা বহু বিবাহ রীতিটা খুব একটা সুনজরে দেখে না। স্ত্রী মারা গেলে কিংবা স্ত্রী সন্তান না হলে এরা দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি নেয়, কিন্তু এমনিতে এরা খুব একটা দ্বিতীয় বিয়ে বা জন্য এরা প্রস্তুত হয় না। এরা সাধারণত এক বিয়েতেই সীমাবদ্ধ থাকে। তবে এদের মধ্যে বিধবা বিবাহ রীতিটা প্রচলিত আছে। আর এদের সাঁওতালদের মধ্যে বিধবা বিবাহ রীতিটা প্রচলিত আছে এবং এরা কি করে, সাঁওতালিরা যে প্রকাশ্যে পাত্রের বাবা প্রকাশ্যে পাত্রীকে যৌতুক দেয় বা পণ দেয়, দুটি আছে যে প্রকাশ্যে পাত্রের বাবা পাত্রীকে দেয়। তবে এদের বিবাহ ব্যবস্থার মধ্যে পিতৃতান্ত্রিক বিবাহ ব্যবস্থাটাই, পরিবার ব্যবস্থাটাই বেশি লক্ষণীয়। এরা একক পরিবার, আগে যৌথ পরিবার ব্যবস্থা থাকলেও বর্তমানে এরা একক পরিবার ব্যবস্থাতে গঠন করে আসছে, এমনকি তাদের পিতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত, এদের উত্তরাধিকার ব্যবস্থা পিতৃতান্ত্রিক ব্যবস্থা। আর মণিপুরীদের অবস্থা, এরা যদিও বহির্বিবাহ রীতি অনুসরণ করে থাকে, এদের মধ্যে একটা আছে যে মণিপুরীরা এক সময় মাতৃতান্ত্রিক পরিবারের অন্তর্গত ছিল। এরা মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থাটাকে পছন্দ করত। এখন কার সময় এসে কালক্রমে এই ব্যবস্থাটা থেকে এরা সরে আসছে, এরা পিতৃতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করছে। মাতৃতান্ত্রিক ব্যবস্থা কি হয়, সম্পত্তির উত্তরাধিকার মা থেকে মেয়েতে বর্তায়। আর পিতৃতান্ত্রিক ব্যবস্থা সাধারণত পিতা থেকে সন্তানদের মধ্যে বর্তায়। তো এরা আগে মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা পছন্দ করলেও এখন এদের পরিবার ব্যবস্থাটা হচ্ছে মূলত পিতৃতান্ত্রিক ব্যবস্থা। আচ্ছা, এবার আসো অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা জানি। অর্থনৈতিক অবস্থা, সাঁওতালদের জীবিকার
এবং মণিপুরীদের জীবিকা মূলত কৃষির উপর নির্ভরশীল। তবে সাঁওতালদের জীবিকাটা কৃষির উপর নির্ভরশীল হলেও এদের মধ্যে বেশিরভাগই শতকরা 90% সাঁওতালদের নিজস্ব করে জমা জমি নেই। এরা অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবে জীবনযাপন করে, কৃষি শ্রমিক হিসেবে কাজ করে থাকে এবং এদের মধ্যে খুব কম সংখ্যকই বর্গা চাষের জমি পায়। তাদের মধ্যে অনেকেই থাকে ভিটে মাটি, নিজস্ব কোনো ভিটে মাটি থাকে না, এরকম অবস্থা থাকে। এরা দিন আনে দিন খায়, এরকম শ্রমিক হিসেবে কাজ করে জীবনযাপন করে। খুবই অর্থনৈতিক অবস্থা খুবই নিম্নমানের। আর মণিপুরীদের অবস্থাটা কৃষি ব্যবস্থার মধ্যে, এরা কৃষি ব্যবস্থা হলেও এরা কৃষির পাশাপাশি চাকরি ব্যবসা সব ধরনের ব্যবস্থাই করে থাকেন, চাকরিও করে ব্যবসাও করে। এবং এদের কাপড় বোনা থেকে শুরু করে তাদের প্রয়োজনীয়, মণিপুরীরা তাদের কাপড় বোনা থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় সব জিনিস এরা নিজেরা তৈরি করে থাকে। একটা কথা আছে যে মণিপুরীরা নাকি লবণ আর কেরোসিন ছাড়া আর সব কিছুই নিজেরা তৈরি করে থাকে। লবণ আর কেরোসিনটা এরা বাজার থেকে ক্রয় করে থাকে। তাহলে অর্থনৈতিক অবস্থা মণিপুরীদের অনেক উচ্চমানের। তাদের সম্প্রদায়ের মধ্যে ভিক্ষুক শ্রেণীটা নেই এবং ভিটেমাটিহীন পরিবারও নেই। তাহলে সাঁওতালদের অবস্থা থেকে মণিপুরীদের অর্থনৈতিক অবস্থা বেশ মজবুত, যেহেতু এদের মধ্যে ভিক্ষুক সম্প্রদায়ের লোক নেই, এমনকি এদের ভিটেমাটিহীন লোক নেই, এমনকি এরা নিজেদের প্রয়োজনীয় জিনিসটা নিজেরাই উৎপাদন করে। যেটা জানলাম যে এরা লবণ আর কেরোসিন বাদে সবকিছু নিজেরা উৎপাদন করে থাকে। লবণ আর কেরোসিনটা এরা নিজেরা তৈরি করে থাকে, লবণ আর কেরোসিনটা এরা নিজেরা ক্রয় করে থাকে। আসলে এবার আমরা জানি যে অর্থনৈতিক অবস্থা গেল, এবার আমরা জানবো তাদের খাদ্যাভ্যাস। মণিপুরী এবং সাঁওতালদের খাদ্যাভ্যাসে অনেকটা পার্থক্য আছে। খাদ্যাভ্যাস সাঁওতালরা কি করে, সাঁওতালরা ভাত, মাছ, মাংস, শুকরের মাংস, মহিষের মাংস, হাঁস, মুরগি, আর কি কচ্ছপের ডিম, কাঁকড়া, তারা একটা আছে কচুয়া মাছ, আর গুসাপ, এ ধরনের খাবার এরা খায়। এরা ঢেকে ছাটার চালটা খুব পছন্দ করে এবং এদের মধ্যে এরা দুগ্ধজাত তৈরি খাবার খুব খায়, কিন্তু এরা ঘি খায় না। সাঁওতালরা ঘি খায় না। সাঁওতালরা এটা মনে রাখার চেষ্টা করবা, সাঁওতালরা ঘি খায় না। এরা ভাত, মাছ, মাংস, শুটকি সবই খায়, তবে এরা ঘিটা খায় না। দুগ্ধজাত তৈরি খাবার খায়, দুধের তৈরি খাবারগুলো খায়, কিন্তু দুধের সর থেকে তো ঘি হয়, এই ঘিটা এরা খায় না। এরা আবার চাউল থেকে একটা মদ তৈরি করে, এই মদটার নাম হচ্ছে হারিয়া। হারিয়া নামক মদটা এরা খুব পছন্দ করে। নারী পুরুষ সবাই মিলে উৎসব অনুষ্ঠানেতে এই পানীয়টা পান করে, মদ, এই পানীয়টা পান করে এরা নৃত্য করে আর কি, যেটা চাল থেকে হয়, এটার নাম হচ্ছে হারিয়া। এখানেও প্রশ্ন আসে যে হারিয়া নামক মদ কারা তৈরি করে থাকে, বা সাঁওতালদের পানীয় যে মদটা তৈরি করে মদের নাম কি। এরা চাউল থেকে যে মদটা তৈরি করে এটার নাম হচ্ছে হারিয়া। আর মণিপুরীদের অবস্থাটা হচ্ছে এরা ভাত, মাছ, সবজি এগুলো খায়, তবে এরা কোনো প্রকার মাংস খায় না। এরা মাংস খায় না বলে এদেরকে নিরামিষভোজী বলা হয়। এরা মণিপুরীরা কি খায় না, মাংস খায় না। মণিপুরীরা মাংস খায় না আর সাঁওতালরা ঘি খায় না। এরা সব ধরনের মাছ, মাংস, শুটকি সব খায়, কচুয়া, গুসাপ সব খায়, কিন্তু মণিপুরীরা কি করে, মাছ খায়, ভাত খায়, সবজি খায়, কিন্তু কোনো প্রকার মাংস খায় না। সেজন্য এদেরকে বলা হয় নিরামিষভোজী নৃগোষ্ঠী। আচ্ছা, আমাদের চলে গেল খাদ্যাভ্যাস। এবার আসো মণিপুরীদের একটা বিশেষ নৃত্য আছে, যে নৃত্যটা এদের উৎসব অনুষ্ঠানে পালন করে থাকে, যেটা হচ্ছে
লাই হারাউবা, নাম মনে থাকে না অনেক সময়। লাই হারাউবা মণিপুরীদের একটা উৎসব অনুষ্ঠান, যেটা লাই হারাউবা, যে নৃত্য, মণিপুরীদের নিজস্ব কিছু নৃত্য আছে, কিছু পোশাকও আছে। মহিলাদের, মণিপুরীদের পোশাকের নাম হচ্ছে নাগ পোশাক। মহিলারা যে পোশাক পরে, এমনকি তারা উৎসব, বিশেষ করে চৈত্র মাস থেকে শুরু করে বৈশাখ মাসের 15 দিন পর্যন্ত একটা উৎসবের আয়োজন করে থাকে, যে উৎসবে এরা লাই হারাওবা নামক নৃত্য পরিবেশন করে। এটা তোমাদের সৃজনশীলে আসে অনেক সময়, যে লাই হারাওবা নৃত্য পরিবেশন করা হয়। এমনকি এই পরিবেশনটা সাধারণত চৈত্র মাস থেকে বৈশাখ মাসের 15 দিন ব্যাপী চলে, কিন্তু নৃগোষ্ঠী নাম দেওয়া হয় না। তখন তোমাদের অবশ্যই এটা যদি জানা থাকে যে লাই হারাওবা নৃত্যটা সাধারণত মণিপুরীদের, তখন তোমরা মণিপুরীদের জীবনধারা সম্পর্কে অনায়াসে লিখতে পারবা। কাজে এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবা। এটা গেল। এবার আসো অন্ত্যেষ্টি ক্রিয়া দিয়ে আমি আজকে ক্লাস শেষ করব। অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত্যেষ্টি ক্রিয়া সাঁওতালরা অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত্যেষ্টি ক্রিয়া সাঁওতালরা মৃতদেহ দাহ করে, কিন্তু তাদের বিশ্বাস, সাঁওতালরা মৃতদেহ দাহ করে মানে পুড়িয়ে ফেলে, তাদের বিশ্বাস, এরা যেহেতু পরজগতে বিশ্বাস করে, এরা স্বর্গলোকে বিশ্বাস করে, স্বর্গ নরকে বিশ্বাস করে, পরজগৎ বিশ্বাস করে, তাই এদের ধারণা মৃতদেহ পুড়িয়ে ফেলে তাদের আত্মা শান্তি পাবে, মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে, তাই এরা মৃতদেহটা পুড়িয়ে ফেলে। মণিপুরীরাও একই কাজ করে, এরাও মৃতদেহটাকে পুড়িয়ে ফেলে। তবে মৃতদেহ পুরানোর পরে এরা কিছু কার্যগুলি সম্পন্ন করে, সেটা হচ্ছে এরা 14 দিন গেলে এরা মৃত ব্যক্তির উদ্দেশ্যে একটা শ্রাদ্ধের অনুষ্ঠান করে। এই শ্রাদ্ধের অনুষ্ঠানের আগ পর্যন্ত ওই মৃত মণিপুরী যে গোষ্ঠীর লোক মারা গেল, ওই মৃত ব্যক্তির গোষ্ঠীর কেউ লবণ এবং মাছ এবং লবণ এরা খায় না। শ্রাদ্ধের অনুষ্ঠান না হওয়া পর্যন্ত এরা মাছ এবং লবণ খায় না, ওই গোষ্ঠীর জনগণ। মণিপুরীদের বেলায় সেটা, মণিপুরীরা কি করে, শ্রাদ্ধের অনুষ্ঠান করে 14 দিনের মাথায়। মৃত ব্যক্তি মারা গেল সেদিন থেকে 14 দিনের মাথায় এরা শ্রাদ্ধের অনুষ্ঠান করে। এই শ্রাদ্ধের অনুষ্ঠানে মণিপুরী, শ্রাদ্ধের অনুষ্ঠানের আগ পর্যন্ত মণিপুরীরা কোনো প্রকার মাছ এবং লবণ খায় না। এটা তোমরা মনে রাখার চেষ্টা করবা, যে এরাও মৃতদেহ দাহ করে আর সাঁওতালরা মৃতদেহ দাহ করে। কিন্তু সাঁওতালরা কি স্বর্গ নরকে বিশ্বাস, পরজগতে বিশ্বাস আছে বলে এদের ধারণা যে মৃত ব্যক্তিকে পুড়িয়ে ফেললে এদের আত্মা শান্তি পাবে। আর মণিপুরীরাও মৃত ব্যক্তিকে পুরানোর পর 14 দিনের পর এরা শ্রাদ্ধের অনুষ্ঠান করে। এই শ্রাদ্ধের অনুষ্ঠানের আগে এরা মাছ, মাংস এসব কিছু, মাছ এবং লবণ এরা খাবে না। আচ্ছা, আমরা আগামী ক্লাসে নতুন অধ্যায় যাব। বাকি অধ্যায়গুলো সম্পর্কে তোমরা নিজেরা পঠন পাঠন করবে। আর আগামী ক্লাসে আমি নতুন অধ্যায় যাব। নতুন অধ্যায়ে তোমাদের নতুন পড়া শুরু হবে, সেটা হবে 6ষ্ঠ অধ্যায়। তোমরা পড়বা। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, কিংবা আমার ব্যক্তিগত নাম্বারে ফোন করেও তোমরা জানাতে পারো। যেহেতু আমি সরাসরি তোমাদের কলেজে ক্লাস নিতে পারছি না, এটা পরিবেশগত কারণেই হচ্ছে না, সম্ভব হচ্ছে না। কাজে তোমরা মনোযোগী হবে আশা করি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।